হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের জন্য নতুন একটি ড্রামা নিয়ে এসেছি। এই ড্রামাটি অনেক রোম্যান্টিক। এটি হচ্ছে একটি বোবা মেয়ের গল্প। মেয়েটি অনেক পিচ্ছি ছিল আর এই পিচ্ছি মেয়ের প্রেমে পড়ে যায় আমাদের নায়ক, যে কিনা আগে মিলিটারিতে ছিল। তাকে সবাই অনেক সম্মান এবং আদর করে। সে এই পিচ্ছি মেয়েটাকে এতই আদর করত, তার কোনো কষ্ট যাতে না হয় তাকে স্কুল থেকে নিয়ে আসতো, তাকে প্রত্যেকটি কাজে হেল্প করত, তার ছোট ছোট বিষয়গুলো সে খেয়াল করত। এই গল্প নিয়েই আজ আমি আপনাদের সামনে হাজির হলাম। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। গল্পের শুরুতেই আমাদের ওই বোবা মেয়েটিকে দেখানো হয়, যে কিনা তার বাসা থেকে পালিয়ে এসেছে। সে মনে মনে ভাবে, আমার বাবা যদি আমাকে খুঁজে পায় তাহলে অবশ্যই আমার হার্ট আমার ছোট বোনকে দিয়ে দিবে। এটা আমি কখনো হতেই দিতে পারি না। আমার দাদিমাকে আমার যে কোনো বিনিময়ে খুঁজে বার করতে হবে। তখনই আমরা একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার দাদির সাথে ফোনে কথা বলছিল। এই ছেলেই হচ্ছে আমাদের এই মুভির নায়ক, যার নাম মেনসুহান। মেনসুহান যখন কথা বলছিল তখন সে বুঝতে পারে এটা তো আমার দাদির কণ্ঠ। দাদির কণ্ঠ শুনে সে একটু অবাক হয়ে যায়। তখনই সুসেনের গ্র্যান্ডমাদারের গ্রাম চলে আসে। এদিকে আমরা মেনসুহানকে দেখতে পাই, যে কিনা গাড়ি থেকে নেমে পড়ে। সুয়ান যখন গাড়ি থেকে নামছিল তখনই তার মাথায় কিছু পড়ে যাবে, কিন্তু মেনসুহান তাকে হেল্প করে। মেনসুহান লক্ষ্য করে মেয়েটি তাকে ফলো করছে, তাই জিজ্ঞাসা করে, এই মেয়ে তুমি আমাকে ফলো করছো কেন? সুজেন হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে, কারণ সে তো ঠিকঠাকভাবে কথাই বলতে পারতো না। দেখো পিচ্ছি, আমি এমনিতেই পিচ্ছি মেয়েদের পছন্দ করি না, আর কেউ আমাকে ফলো করুক এটা আমি চাই না। তাছাড়াও তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বাসা থেকে পালিয়ে এসেছো, আর এইসব মেয়ে আমার একদমই পছন্দ না। একথা বলে সে যখন চলেই যেতে চাইবে তখন আমরা দেখতে পাই তখন সুজিন তার ব্যাগ ধরে তাকে আটকায়। তখন সে বলে, দেখো আমি একবার নয় বারবার বলেছি আমি তোমাকে পছন্দ করতে পারবো না, কিন্তু তারপর যদি তুমি আমাকে পছন্দ করো তাহলে এক কাজ করো, তুমি আগে আমার বাসায় যাও, আমার গ্রামে যাও। গ্রামে গিয়ে লাইন ধরে তোমায় আমার নাম্বার জোগাড় করতে হবে, তারপরে তুমি আমার সাথে যোগাযোগ করতে হবে, আর লাইনের মধ্যে তুমি সবার লাস্টে থাকবে। তখন আমরা সুজিনকে দেখতে পাই, যে কিনা তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেনসুয়ান তার কোনো কথাই বুঝতে পারে না। সে এটা বলার চেষ্টা করে, আমি আপনার পিছু করছি না, আমি আমার দাদিমার সাথে দেখা করতে চাই, কারণ আমি আমার দাদিমাকে অনেক দিন যাবৎ দেখিনি, তাই ওনার ফেসও আমার মনে নেই। তারপর সে একটি কাগজে তার দাদিমার নাম লিখে দেয়। তখন সে বুঝতে পারে যে সে যেই ওল্ড লেডির সাথে দেখা করতে যাচ্ছে সে আসলে তার দাদিমা। মেনসুহান রাস্তা দিয়ে হাঁটছিল, কিন্তু সুজিনকে সে দাঁড়িয়ে থাকতে দেখে। তারপর সে সুজিনকে বলে, ওই পিচ্ছি, তোমাকে কি আমার কুলে করে নিয়ে আসতে হবে? তুমি কি এখন হাঁটতে পারছো না? এতক্ষণ তো খুব দিব্যি হাঁটছিলে, এখন চলো দাদির সাথে দেখা করতে যাবে তো। তারপর আমরা দেখতে পাই সুজিন তার পিছু পিছু হাঁটতে শুরু করে। সে ভয় পাচ্ছিল তার দাদি তাকে চিনতে পারবে কিনা, কারণ সে তার দাদির সাথে অনেকদিন যাবৎ দেখা করেনি। তখনই আমরা দেখতে পাই এখানে মেনসুয়ানের অনেকগুলো বন্ধু চলে আসে, আর তারা বলে, কিরে তুই তো ট্রিপে গিয়েছিলি তাই না, তাহলে আমাদের জন্য সিস্টার ইন ল কেন নিয়ে এলি? মেনসুহান বলে, হ্যাঁ, তোদের উল্টাপাল্টা কথা বন্ধ কর, আর এই নে ব্যাগ, তোরা এখান থেকে সর, পরে তোদের সাথে এসে কথা বলবো। এই মেয়ে চলো, তোমাকে নিয়ে যাই তোমার গ্র্যান্ডমায়ের সাথে দেখা করাতে। তখন সে গিয়ে গ্র্যান্ডমাদার বলে ডাকতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই গ্র্যান্ডমাদার চলে আসে আর বলে, মেনসুহান তোমার জন্য অনেক ভালো ভালো খাবার তৈরি করেছি, চলো খাবে। মেনসুহান বলে, আপনার জন্য একটি গিফট আছে। তখনই আমরা দেখতে পাই সে সুহানাকে দেখায়। সুহানাকে যেহেতু তার দাদি অনেকদিন পর দেখছিল তাই সে চিনতে পারে না। সুহানা তখন তার ফোন থেকে লিখে দেয় যে, দাদিমা আমি আপনার নাতনি। এটা দেখে তো দাদিমা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে, কারণ তার নাতনিকে সে অনেক বছর পর দেখছিল। তার মেয়ে মারা যাওয়ার পর থেকে তার নাতনি আর কখনোই এখানে আসেনি, এই জন্য সে অনেক কান্না করে দেয় আর নাতনিকে জিজ্ঞাসা করে যে সে কেমন আছে। সুহানার গ্র্যান্ডমাদার বলে, এত কিছু সহ্য করার পর সে তার কাছে কেন আসেনি। এখানে আমরা দেখতে পাই মেনসুহান বুঝতে পারে সে এই মেয়েটির সাথে অন্যায় করেছে, কারণ মেয়েটি অনেক পিচ্ছি ছিল আর সে সব বিষয়ে তেমন একটু বুঝতো না। এখানে তাদের ইমোশনাল দেখে মেনসুহান তাকে বলে, আচ্ছা আপনি পিচ্চিকে নিয়ে ভেতরে যান, ওকে খাবার খেতে দেন, কারণ হয়তো সে এখন পর্যন্ত কিছুই খায়নি। তারপরে আমরা সুহানাকে দেখতে পাই, যে কিনা ফ্রেশ হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু তার কাছে কোনো কাপড় ছিল না। সে যেহেতু বাসা থেকে পালিয়ে এসেছে তাই সে কোনো কিছুই সাথে নিয়ে আসতে ভুলে গিয়েছিল। এখানে আমরা মেনসুহানকে দেখতে পাই, যে কিনা বিষয়টা বুঝতে পারে। তারপর সে তার গ্র্যান্ডমাদারকে দিয়ে কিছু কাপড় পাঠায়। সুহানা কাপড়গুলো দেখে অনেক খুশি হয়ে যায়। যখন সে আন্ডারগার্মেন্ট দেখে তখন তো সে অবাক
হয়ে যায়। আর এখানে একটি চিরকুট লেখা ছিল, এটা একদম সেফ, তুমি যে কোনোভাবেই পড়তে পারবে। এটা দেখে তো সে একদম অবাক হয়ে যায়। এদিকে আমরা মেন সুহানকে দেখতে পাই, যে কিনা দূর থেকে দাঁড়িয়ে তাকেই দেখছিল আর মনে মনে ভাবছিল এই পিচ্চির প্রতি আমার এত ফিলিংস কেন কাজ করছে যে আমি নিজে গিয়ে আন্ডারগার্মেন্ট কিনে নিয়ে এসেছি। পরদিন সকালে আমরা সুহানাকে দেখতে পাই, যে কিনা স্যুপ নিয়ে মেন সুহানের জন্য এসেছিল। মেন সুহানের বন্ধু তাকে ডাক দিয়ে বলে, আপনার জন্য গ্র্যান্ডমা স্যুপ পাঠিয়েছে। এখানে আমরা সুহানাকে দেখতে পাই, যে কিনা তাকে দেখে ভয় পেয়ে পিছু হেঁটে যায়। তখন এখানে মেন সুহান তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তখন সে বলে, আপনার জন্য স্যুপ এনেছি। মেন সুহান বলে, ভয় পাচ্ছ কেন? তোমাকে কি আমি খেয়ে নিব? এই কথা বলে সে এখান থেকে চলে যেতে চায়। তখন আমরা সুহানাকে দেখতে পাই, তার শার্ট ধরে তাকে আটকায় আর বলে, গ্র্যান্ডমা বলেছে স্কুল ছুটি হওয়ার পর আমি যেন আপনার বাসায় কিছুক্ষণ থাকি। তখন মেন সুহান বলে, আচ্ছা তুমি এই রুমে থাকতে পারো, তোমার যা মন চায় তা করতে পারো, কিন্তু আমার কোনো জিনিস প্লিজ নষ্ট করো না, এটা আমার একদমই পছন্দ না। তখন সুহানা মাথা দিয়ে সম্মতি জানায়। তারপর আমরা সুহানাকে দেখতে পাই, যে কিনা তার পেন্টিংয়ের দিকে নজর যায়। সুহানা পেন্টিংটি দেখে মনে মনে ভাবে, সে বলেছিল কোনো কিছু নষ্ট না করতে, কোনো কিছু তৈরি করতে তো সে মানা করেনি আমায়। তাই সে পেন্টিংয়ের মধ্যে অনেকগুলো ফ্লাওয়ার এড করতে শুরু করে। এখানে মেন সুহানের বন্ধু এসে তাকে অনেক বকাঝকা করে আর বলে, আল্লাহ, মেন সুহান যদি দেখতে পারে তাহলে তোমাকে মেরেই ফেলবে, কারণ মেন সুহানের তার জিনিসপত্রতে কাউকে হাত দিতে দেয় না, আর তুমি তার জিনিস নষ্ট করে ফেলেছো, আর পেন্টিং তো বিশেষ করেই না। তখন এখানে মেন সুহান চলে আসে। মেন সুহানকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়, আর মেন সুহান যখন তার হাতে এই আর্ট পেপারটি দেখতে পায় তখন সে অনেক রেগে যায় আর তাকে আর্ট পেপার দিতে বলে। এখানে সে তার কাছে ক্ষমা চায়, বলে, আমি জানতাম না যে এই বিষয়গুলো নিয়ে আপনি এতটা সেন্সিটিভ। আচ্ছা, নেক্সট টাইম আর আমি কখনো এইসব করব না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই কথা বলে সে এখান থেকে চলে যেতে চায়। তখন আমরা মেন সুহানকে দেখতে পাই, যে কিনা সুহানাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সুহানা এখানে থাকতে নারাজ, কারণ সে অনেক ভয় পেয়েছিল। মেন সুহান মনে মনে ভাবে, আচ্ছা মেয়েটাকে কি আমি অনেক বেশি বকে ফেলেছি, তাহলে তো তার কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তারপর সে চিন্তা করে তার স্কুলে চলে যাবে। যেমন চিতা তেমন কাজ, সে তার স্কুলে চলে যায়। সুহানা তাকে স্কুলে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। তখন সে তাকে বলে, আচ্ছা চলো আমার সাথে বাসায় চলো। সুহানা বলে যে না, আমি আপনার সাথে যাব না, আমি একাই যেতে পারবো। তারপর আমরা দেখতে পাই সে সুহানার হাত ধরে। মেন সুহান যখন সুহানার হাত ধরে তখন অন্য একটি মেয়ে তাকে দেখতে পায়। মেয়েটি তাকে সুহানার সাথে দেখে একদম জেলাস ফিল করতে শুরু করে আর মেন সুহানকে পিছন থেকে ডেকে বলে, মেন সুহান তুমি এই মেয়ের সাথে কি করছো? তখন মেন সুহান বলে, আমার মনে হয় আন্টি তোমাকে ওই দিন ঠিকঠাকভাবে শাসন করতে পারেনি। যদি তোমাকে ঠিকঠাকভাবে শাসন করতো তাহলে তুমি এখানে আমাকে এই প্রশ্ন করার সাহস পেতে না। আর তোমাকে আরেকটি কথা বলে রাখি, যদি সুহান আর তোমার জন্য কোনো ক্ষতি হয় বা সে যদি আমার কাছে কখনো বলে যে তোমার জন্য তার ডিস্টার্ব হয়েছে, বা আমি যদি কোনোভাবে শুনতে পারি, তাহলে তোমাকে এমনভাবে আন্টির কাছে বিচার দিব, নেক্সট টাইম আর কারোর সাথে খারাপ ব্যবহার করার সুযোগই খুঁজে পাবে না। মেয়েটি তখন বলে, আমার মা যতদিন না পর্যন্ত আমার জান নিয়ে নিবে ততদিন পর্যন্ত আমি তোমার পিছু করতেই থাকবো, তোমার পিছু আমি কখনোই ছাড়বো না। মেয়েটির এই কথা শুনে সে সুহানাকে এখান থেকে নিয়ে যায়। পরদিন সকালে আমরা সুহানাকে দেখতে পাই, যে কিনা মেন সুহানের কাছে আসে। তখন মেন সুহান বলে, তুমি কি তোমার পুরনো স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত? আমার সাথে যেতে রাজি আছো? তখন সে বলে হ্যাঁ। সে মাথা দিয়ে হ্যাঁ জানায়। তখন আমরা একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা আসে আর বলে, কিসমত আমাকে আবার তোমার সাথে মিলিয়ে দিল মেন সুহান। তখন সুহানের একটি কথা মনে পড়ে যায়, মেন সুহান যখন তার সাথে গাড়ি করে আসছিল তখন সে এটা বলেছিল কারো কাছ থেকে সে নিজের জান চড়াতে চায়। এখানে সুহানা মনে মনে হাসছিল। মেন সুহান তাকে দেখে বলে, আচ্ছা শোনো, তুমি যদি ট্যাটু করাতে চাও তাহলে অবশ্যই আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে ট্যাটু করে দিবে, কিন্তু এখন আমি পারবো না। এই কথা বলে সে সুহানাকে নিয়ে চলে যায়। গাড়িতে করে সুহানাকে যখন নিয়ে যাচ্ছিল তখন সিট বেল্ট বাঁধতে চাইলে আমরা সুহানাকে দেখতে পাই, যে কিনা অনেক বেশি ভয় পেয়ে যায়। মেন সুহান তখন তাকে বলে, আমি তোমাকে সরি বলার জন্য ওই দিন তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু ঘটনাটি উল্টো ঘটে যায়। আমি তোমাকে সরি বলতে পারিনি ওই মেয়েটির কারণে। আসলে তোমার ট্যাটুটা অনেক ভালো হয়েছিল, তাই আমি এটা দ্বিগুণ দামে বিক্রি করতে পেরেছি, এই জন্য তোমাকে ধন্যবাদ। সে তার মাথায় হাত দিলে আমরা সুহানাকে দেখতে পাই, সে অনেক বেশি রেগে যায়, কারণ তার এই বিষয়গুলো ভালো লাগছিল না। সে তার সাথে এত রাগ দেখালো আর এখন এইসব করছে, তাই না? এদিকে আমরা মেন সুহানকে দেখতে পাই, যে কিনা মুচকি হাসে, বলে, পিচ্ছি মেয়েটাকে দেখো কত কিউট লাগে এইভাবে হাসলে। সুহানার রাগ বাংলে সে বলে, আমি বলেছিলাম না আমি তোমার থেকে ভালো আর্ট করতে পারি? মেন সুহান বলে, আমি কখন বললাম তুমি খারাপ? আমি তো স্বীকার করছি তুমি অনেক ভালো মেয়ে। সুহানা তার স্কুলের কাছে চলে আসায় সে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল।
যখন সে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল তখন সে গাড়ির নিচে পড়ে যেতে চায়। তখন মেন সুহান তাকে বাঁচিয়ে নিয়ে যায়। আর আমরা এখানে সুহানাকে কান্না করতে দেখি। সুহানার কান্না করার পেছনে রহস্য ছিল, তার মা এখানে মারা গিয়েছিল। তখন মেন সুহান বুঝতে পারে না যে সে কেন কাঁদছিল। তখন সুহানা তাকে পুরো ঘটনা খুলে বলে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার মা মাঝ রাস্তায় মারা গিয়েছিল, তাও আবার অ্যাক্সিডেন্টে, কিন্তু তখন আমি কোনো কিছুই করতে পারিনি। তার বিষয়গুলো বুঝতে পারে মেন সুহান তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে চিন্তার কোনো কারণ নেই, আমি তো আছি, চলো তুমি আমার সাথে স্কুলে চলো। তারপর তার স্কুলে গিয়ে তাকে বলে সুহানা, তুমি তোমার কাপড় চোপড় সব কিছু যা যা আছে গুছিয়ে নাও, আর আমি তোমার ছাড়পত্রটা নিয়ে আসছি, তুমি চিন্তা করো না, আমি আছি। যখনই সে উপরে উঠতে যাবে তখন আমরা দেখতে পাই তার পিছে কেউ একজন ছিল, তার পায়ে বাড়ি দিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাই এটা অন্য কেউ না, সুহানার বাবা ছিল। সুহানার বাবা তাকে বলে তুই বাসা থেকে পালানোর চেষ্টা করেছিস, তোর মধ্যে কিছুটাও কৃতজ্ঞতা বোধ নেই না? তোকে তো বলা হয়েছে তোর বোনকে তোর হার দিতে, আর তো কিছু বলা হয়নি, তাহলে তুই এমনটা কেন করলি? তুই যাতে আর কোনোদিনও এখান থেকে পালাতে না পারিস তাই তোর পাগুলোই আমি ভেঙে দিব। যেহেতু সুহানা কথা বলতে পারতো না তাই সে কোনো কথাই বলতে পারে না, আর তাকে খুব বাজেভাবে তার বাবা টর্চার করে। এখানে মেন সুহান মনে মনে ভাবে সুহানা কোথায়, এখনও কেন আসছে না? তাই সে উপরের দিকে গেলে দেখতে পায় সুহানার বাবা তাকে টর্চার করছে। তখন সুহানার বাবা আর তার লোকজনকে খুব বাজেভাবে মারে মেন সুহান বুঝতে পারে সুহানার অবস্থা খুবই খারাপ, তার বাবা তার পায়ে মেরেছে তাই সে উঠতে পারবে না, আর অলরেডি সে অনেক ট্রমাটাইজ হয়েছিল। মেন সুহান তার পায়ের মোজা খুলে চেক করে তার পায়ে ব্যথা কতটুকু, তারপর সে তাকে খুলে করে হসপিটালের দিকে রওনা হয়। সে বুঝতে পারে সুহানার অবস্থা এখন খুবই খারাপ। হসপিটালে যাওয়ার পর সুহানার যখন হোশ ফিরে তখন তার কাছে সে মেন সুহানকে দেখতে পায়। আমরা তো খুব ভালো করেই জানি সুহানা মেন সুহানকে ভয় পেত। তখন মেন সুহান তাকে বলে যে তুমি কি ভয় পেয়েছিলে? তখন সে ইশারা দিয়ে বোঝায় যে হ্যাঁ, সে একটু ভয় পেয়েছিল। তখন তাকে সে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আজকের পর থেকে কেউ তোমাকে আর আঘাত করার সাহস পাবে না, আমি সবসময় চেষ্টা করব ছায়ার মতো তোমার পাশে থাকার। সুহানা তাকে ধন্যবাদ জানায় আর বলে চিন্তার কোনো কারণ নেই, আমি এখন আর তোমাকে বেশি ভয় পাই না, একটুখানি ভয় পাই। তখন মেন সুহান বলে আচ্ছা, এই একটুখানি ভয়ও অনেক তাড়াতাড়ি কেটে যাবে। আমরা এখানে মেন সুহানকে দেখতে পাই যে কিনা সুহানার অনেক বেশি যত্ন নেয়, সে তার অনেক খেয়াল রাখে আর বলে আমার নজর সবসময় তোমার উপর থাকবে, তাই তুমি এখন ভালো মেয়ের মতে ঘুমিয়ে পড়ো আর দুষ্টামি কম করবে। তখন সুহানা বলে আচ্ছা, এই কথা বলে সে ঘুমিয়ে পড়ে। মেন সুহান তার পাশে বসে মনে মনে ভাবে তুমি আমাকে যতই ভয় পাও, তোমার ভেতর থেকে প্রত্যেকটি বইয়ের সিটে ফুটো আমি সরিয়ে নিব। সকালবেলায় তাকে অনেক আদর করে খাবার খাইয়ে দিচ্ছিল মেন সুহান যখন তাকে খাবার খাওয়াচ্ছিল তখনই এখানে হু নামের একটি ছেলের এন্ট্রি হয়। ছেলেটি অনেক সুন্দর ছিল আর এটা ছিল মেন সুহানের বন্ধুর মতো, আবার ছোটো ভাইও বলতে পারেন, তারা বাদার টাইপের বন্ধু ছিল। এখানে আমরা সুহানাকে দেখতে পাই যে কিনা মেন সুহানের বন্ধু হুকে দেখে অবাক হয়ে যায় আর তার দিকে তাকিয়ে থাকে। এখানে মেন সুহানের যে বন্ধুটি ছিল সে তাকে বলে হাই, কেমন আছো তুমি? তার সাথে হাত মেলানোর চেষ্টা করে। সুহানা যখন হাত মেলাতেই যাবে মেন সুহান তাকে আটকায় আর হুকে বলে তুমি এখানে কেন এসেছো, বাহিরে যাও, আমি তোমার সাথে এসে কথা বলছি। তখন আমরা দেখতে পাই সুহানাকে সে বলে এইভাবে অপরিচিত কোনো ছেলের দিকে তাকানো ঠিক নয়, এটা তোমার জন্য ক্ষতিকর হতে পারে আর তোমার বয়স এখনও অনেক কম। তারপর বলে আচ্ছা তোমার মুখগুলো খাবারগুলো খেয়ে নাও, তারপর না হয় কথা বলা যাবে। এখানে সে যখন তাকে খাবার খাওয়ানো শেষ করে দেয় এখানে আমরা দেখতে পাই হুয়ের সাথে সে অনেক ভালোভাবেই খেলাধুলা করছিল। মেন সুহানের এইসব একদমই সহ্য হয় না, তবে এখানে যেহেতু সুহানা হাসি খুশি ছিল তাই সে নিজেও খুশি হয়ে যায়। তারপর সে হানকে নিয়ে বাহিরে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন হান বলে ওর পুরো ফ্যামিলির নামে আমি মামলা করে দিয়েছি, ওর বাবা চাইলেও আর ওর কোনোদিন ক্ষতি করতে পারবে না, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আর হ্যাঁ তুমি ওর খেয়াল রেখো। তখন সে বলে আচ্ছা তোমাকে একটি কথা বলতে চাই, যদি আমি না থাকি আমি চাই তুমি এইভাবেই সুহানার খেয়াল রাখো। তখন সে বলে তুমি না থাকো মানে? তখন সে বলে আচ্ছা যাই হোক, তুমি ওর খেয়াল রাখবে তো? তখন হান বলে আচ্ছা, সময় এলে দেখা যাবে খেয়াল রাখা যায় কি না যায়। এদিকে আমরা মেন সুহানকে দেখতে পাই যে কিনা সুহানাকে নিয়ে বাসায় যাবে। সে তাকে যখন বাসায় নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে হয় তখনই আমরা দেখতে পাই এখানে ওই মেয়েটি চলে আসে আর তাকে সিডিউস করার চেষ্টা করে।
মেয়েটি সুহানাকে কিছুটা অপমানজনক কথা বলতে শুরু করে, বলে এই পিচ্চি মেয়ের মধ্যে তুমি কি পেয়েছো যে এই পিচ্চি মেয়ের ভিতর পড়ে আছো? আর দেখো না, এখনো স্কুল শেষ করতে পারেনি, তোমাকে সিরিয়াস করাত লেগে পড়েছে। এইসব কথা শুনে খুব বেশি রেগে যায় মেন সুহান। আর সে বলে, দেখো দেখো তুমি আমার কাস্টমারের মতো থাকলেই আমি খুশি হব, আর এর চেয়ে বেশি হওয়ার চেষ্টা করলে তোমার সাথে আমি কি করব আমি নিজেও জানি না। আর আমার পিচ্চিকে নিয়ে কথা বলার আগে 100 বার চিন্তা করে নিবে। তারপর আমরা দেখতে পাই সে সুহানাকে তার কোলে উঠিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন মেয়েটি তাকে বলে, আমি আর কখনোই তোমার শপে আসব না। এই কথা শুনে মেন সুহান বলে, তুমি আমার শপে না এলে আমি আরও অনেক বেশি খুশি। তুমি না এলে আমার জন্য আরও অনেক ভালো। তুমি না এলে আমি অনেক বেশি খুশি হব। একথা বলে সে সুহানাকে নিয়ে চলে যেতে চায়। এদিকে আমরা সুহানাকে দেখতে পাই যে কিনা অনেক জেলাস ফিল করছিল। সে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে তার শরীরের গন্ধ শুনতে শুরু করে। সে মনে মনে ভাবছিল, যেহেতু ওই মেয়েটি তার শরীরে হাত দিয়েছে, তাহলে ওর স্প্রের গন্ধ তার শরীরে আসতে পারে। তখন সে ইশারায় বলে, তোমার শরীর থেকে অনেক বাজে স্মেল আসছে, এই স্মেল আমার একদমই পছন্দ না। মেন সুহান মনে মনে ভাবে সে যেহেতু স্মোক করে তাই হয়তো তার শরীর থেকে একটু বাজে স্মেল আসছে। তখন সে বলে, এইভাবে আচরণ করছো কেন? তখন আমরা সুহানাকে দেখতে পাই সে তার স্প্রে নিয়ে তার পুরো শরীরে লাগাতে শুরু করে। আর এখন বলে যে এখন ভালো ঘ্রাণ আসছে, আমার অনেক ভালো লাগছে। আসলে সে চাচ্ছিল তার শরীরে যাতে তার স্প্রের গন্ধই আসে, আর কোনো গন্ধ না আসে। তবে এখানে বেচারা সে কোনো কিছুই বুঝতে পারে না। বলে, তুমি কি শুরু করেছো পিচ্চি? এইসব বন্ধ করো আর বাসায় চলো। সিন পরিবর্তন হয়, আমরা সুহানাকে দেখতে পাই যে কিনা ফোনে ভিডিও কলে তার বান্ধবীর সাথে কথা বলছিল। তার বান্ধবী তাকে বলে, কিরে তোকে অনেক দিন যাবৎ স্কুলে দেখা যাচ্ছে না, তুই কোথায়? সুহানা তখন বলে, আমি আমার গ্রান্ডমার সাথে আছি গ্রামে, আমার এখানে অনেক ভালো লাগে। জানিস এখানে মেন সুহান নামের একটি ছেলে আছে, সে বাহির থেকে অনেক রুড কিন্তু ভিতর থেকে অনেক ভালো, সে আমার অনেক ভালোভাবেই খেয়াল রাখে। তখন তার বান্ধবী বলে, তুই কি তার প্রেমে পড়েছিস? তখন সে মুচকি হেসে দিয়ে বলে, না এমনটা কখনোই হতে পারে না। তখন তার বান্ধবী বলে, নো, এটা আমার কখনোই বিশ্বাস হচ্ছে না। তুই যদি তাকে পছন্দ করে থাকিস তাহলে বলে দে, এটাই হচ্ছে ভালো নিউজ। তখন সে বলে যে আচ্ছা এক কাজ কর, আমাকে দেখা ওই ছেলেটাকে। সে দেখতে পায় যে আসলেই তখন মেনসুহান তার ব্যালকনিতে ছিল, তাই সে ব্যালকনি থেকে বের হয়ে মেনসুহানকে দেখানোর চেষ্টা করে। মেনসুহান ঘটনাটি খুব ভালোভাবেই বুঝতে পারে। তখন তাকে ডাক দিয়ে বলে, এই পিচ্ছি এখানে কি করছো? রুমে যাও, ঘুমিয়ে পড়ো, বাহিরে অনেক ঠান্ডা, তোমার ঠান্ডা লেগে যেতে পারে। তখন সে বলে, আমি এখন ঘুমাতে যাব, গুড নাইট, আপনিও ঘুমিয়ে পড়ুন। একথা বলে সে তার রুমে চলে যায়। তখন তার বান্ধবী তাকে বলে, আরে ইয়ার তুই যেমনটা বলেছিলি তেমনটা, সে অনেক হ্যান্ডসাম, তাকে আমার অনেক ভালো লাগছে, তুই তাকে প্রপোজ করে দে। এই কথা শোনার পর সে লজ্জা পেয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার কোনোভাবেই ঘুম আসে না। মনে মনে ভাবে কীভাবে সে মেনসুহানকে বলবে সে তাকে ভালোবাসে। পরদিন সকালে আমরা মেনসুহানকে দেখতে পাই যে কিনা সুহানাকে স্কুলে দিতে যায়। ওই মেয়েটি তাদেরকে কথা বলতে দেখে তার একদমই সহ্য হচ্ছিল না সুহানাকে। সুহানা তখন তাকে ধন্যবাদ জানায়। তখন সে বলে, আচ্ছা তুমি ঠিকঠাকভাবে ক্লাস করো, আমি তোমাকে আজ নিতে আসতে পারবো না। সুহানা তখন বলে, আমি ছোট বাচ্চা নই যে তোমায় আমার নিতে আসতে হবে। তখন মেনসুহান তার মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা বুঝলাম, তুমি অনেক বড় হয়েছো, তুমি নিজের খেয়াল রেখো আর সময় মতো বাসায় পৌঁছে যেও। আমার একটু কাজ আছে তাই বাসায় ফিরতে একটু দেরি হবে পিচ্ছি, মনে রাখো আর ঠিকঠাকভাবে তুমি ক্লাস করে বাসায় পৌঁছে যেও। আচ্ছা এখন আমি আসি। একথা বলে মেনসুহান এখান থেকে চলে যায়। সুহানা যখন তার স্কুলে যেতে যাবে তখন আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে কিনা সুহানাকে ফেলে দেয়। আর সে বলে, সবে তো শুরু হলো তোর সাথে, তুই যতক্ষণ পর্যন্ত মেনসুহানের কাছে থাকবি ততক্ষণ পর্যন্তই আমি তোকে বুলি করতে থাকবো। তারপর আমরা দেখতে পাই সে সুহানার ফোনে একটি টেক্সট পাঠায় টিচারের হয়ে, তাকে স্টোর রুমে যেতে বলে। সুহানা স্টোর রুমের দিকে দৌড় দেয়। এদিকে ওই মেয়েটি বাহিরে দাঁড়িয়েছিল, সুহানা যখন ঢুকবে তখনই দরজা সে বন্ধ করে দেয়। সুহানা এখানে পড়ে যায় আর সে বুঝতে পারে না কিভাবে এখান থেকে বের হবে, কারণ সে চাইলেও কাউকে ডাকতে পারবে না, কারণ সে তো বোবা, কথা বলতে পারে না। আর এখানে একদমই টেম্পারেচার হাই ছিল, গরমে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। না ছিল জানালা, না ছিল কিছু, সে চাইলেও বাতাস খেতে পারতো না। এখানে দাদিমা লক্ষ্য করে তার নাতনি এখনো বাসায় ফিরেনি, তাই সে আশেপাশের মানুষকে গিয়ে
বলতে শুরু করে। আশেপাশের মানুষও স্কুলে চলে যায়, কারণ সে স্কুল থেকেই গায়েব হয়েছিল। সবাই তাকে আশেপাশে খুঁজতে শুরু করে। মেনসুহান তার কাজ শেষ করে যখন বাসায় আসে তখন তার বন্ধু তাকে জানায় সুহানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটি শোনার পর সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর জিজ্ঞাসা করে তাকে লাস্ট কোথায় পাওয়া গিয়েছিল। তখন সে জানতে পারে স্কুলে গিয়ে মাইক নিয়ে সে বলতে শুরু করে, সুহানা, তুমি যেখানেই আছো আশেপাশে তোমার যা জিনিসপত্র আছে তুমি ফেলতে শুরু করো, আমি বুঝতে পারবো তুমি কোথায় আছো। তখন সুহানা শুনতে পারে তার আওয়াজ, কিন্তু সুহানার শরীরে একটুও শক্তি ছিল না যে সে জিনিসপত্র বাহিরে ফেলবে, কিন্তু সে একটি জিনিস অনেক কষ্ট করে ফেলে দেয়। আর মেনসুহান এটা টার্গেট করে তাকে বাঁচানোর জন্য চলে যায়। সুহানাকে দেখে সে অস্থির হয়ে পড়ে আর সে মনে মনে ভাবে, আমি একদিন না থাকার কারণে সুহানার এই অবস্থা হলো, আমাকে ওই কাজে না গেলেও হতো। এই জন্য সে অনেক কষ্ট পায় আর মনে মনে ভাবে সুহানা কতই না কষ্ট পেয়েছে। তারপর সে জানতে পারে পুরো ঘটনা কে ঘটিয়েছে। সে অনেক বেশি রেগে ওই মেয়েটির বাসায় যায়, জুড়ে জুড়ে চিৎকার করে মেয়েটিকে ডাকতে শুরু করে। মেয়েটির বাবা মা সবাই তাকে এত রাগান্বিত দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে এইভাবে কখনোই রাগে না। বারবার মেয়েটির নাম ধরে ডাকতে শুরু করে, কিন্তু মেয়েটি এখনো বাহিরে বের হয়ে আসে না। তার বাবা মা তাকে বলে, দেখো আমাদেরকে বলো, আমরা ওকে ঠিক করে ফেলবো। আশেপাশের পুরো মানুষ জড়ো হয়ে যায়। তখন এখানে মেনসুহান বলে, আমি 3 পর্যন্ত ডাকবো, যদি সে না আসে তাহলে আমি নিজেই অ্যাকশন নিব। 1 2 3 এইভাবে সে কাউন্ট করতে করতে আমরা দেখতে পাই মেয়েটি এখানে চলে আসে। মেনসুহান তাকে বলে সবকিছু স্বীকার করে নেওয়ার জন্য। মেয়েটি বলে, আমি কি করেছি যে আমি স্বীকার করে নিব, আমি কিছুই করিনি। মেনসুহান অনেক বেশি রেগে যায়, মেয়েটির কাছে গিয়ে তার গলা চেপে ধরে আর তাকে বলে, স্বীকার করবে কিনা বলো, তুমি কেন সুহানার ক্ষতি করার চেষ্টা করেছো এটা আমাকে আগে বলবে, তারপর আমি তোমাকে কি অ্যাকশন নিব তা আমি বুঝে নিব। এখানে আমরা সবাইকে দেখতে পাই, সবাই তাকে বলছিল প্লিজ ওকে ছেড়ে দাও। এখানে সে যখন গলা চেপে ধরে তখন ওই মেয়েটি বলতে রাজি হয়ে যায়, বলে আমি খুলে বলছি। এখানে মেয়েটির মা বাবাও অনেক কষ্ট পায়, কারণ তারা চাইলেও মেনসুহানকে আটকাতে পারতো না। তখন মেয়েটি বলতে শুরু করে, আমি তাকে বেশিক্ষণ আটকে রাখতাম না, মেয়েটিকে আমার একদমই পছন্দ হয় না, কারণ মেয়েটিকে তুমি পছন্দ করো আর মেয়েটিও তোমাকে পছন্দ করে। আসলে তাকে আমি সারাক্ষণ আটকে না রেখে কাল সকালেই খুলে দিতাম। এটা শোনার পর সে অনেক কষ্ট পায়, তার জন্য এত কষ্ট পেতে হলো সুহানাকে। সে তো অনেক ইনোসেন্ট তাই না, তাকে কেন এত কষ্ট পেতে হলো? দরজার মধ্যে হাত দেওয়ার কারণে তার হাত থেকে ব্লিডিং শুরু হতে থাকে। যখনই মেয়েটিকে সে কিছু বলতে যাবে তখনই তার বাবা মা সামনে এসে তাকে বলে, প্লিজ ক্ষমা করে দাও আমার মেয়েকে। তখন সে বলে, কিভাবে লালন পালন করেছেন একটু চিন্তা করে দেখুন। এদিকে আমরা মেনসুহানকে দেখতে পাই, সে যখন ঘুমিয়েছিল তখন সে কল্পনায় দেখতে পায় তার বাবা মা যেভাবে তাকে ছেড়ে চলে গিয়েছে, সুহানাও তাকে এইভাবেই ছেড়ে চলে গিয়েছে। এই স্বপ্নটা দেখার পর সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই আমরা সুহানাকে দেখতে পাই যে কিনা তার রুমে এসে তাকে জড়িয়ে ধরে, কারণ সে তো তাকে সেভ করেছিল। তাই সুহানা তার কাছে অনেক কৃতজ্ঞ, তাকে আরও বেশি জড়িয়ে ধরে। তখন মেনসুহান লক্ষ্য করে সুহানা জুতাই পরেনি, তাই তাকে সে আগলে তার বিছানা পর্যন্ত নিয়ে যায়। বিছানায় সে তাকে বসিয়ে জুতা পরার জন্য তাকে নিজেই বসে পড়ে আর তাকে জুতাগুলো সুন্দরভাবে পরিয়ে দেয়। তখন সুহানা মনে মনে ভাবে, তুমি আমার এত খেয়াল রাখো, আমি যখন আমার স্কুল শেষ করে ফেলবো তখন আমি তোমাকে বলে দিব আমি তোমাকে ভালোবাসি। মেনসুহান লক্ষ্য করে তার হাতে ব্যথা পেয়েছে, তাই সে জিজ্ঞাসা করে ব্যথাটা কিভাবে পেল। তখন সে বলে কালই ব্যথাটা পেয়েছে। তখন মেনসুহান তাকে বলে, আচ্ছা তোমাকে আমি মিলিটারি ট্রেনিং দিব প্রতিদিন 1 ঘন্টা করে, তাহলে তুমি অনেক স্ট্রং হয়ে যাবে। তখন সুহানা বলে, আমি এত স্ট্রং হতে চাই না, আমি চাই সবসময় তুমি আমার খেয়াল রাখো, তুমি আমার পাশে থাকো। এইভাবে সে তার পাশে গিয়ে এই কথাগুলো বলতে শুরু করে। কিন্তু এখানে আমরা মেনসুহানকে দেখতে পাই যে কিনা তার কথাগুলো অ্যাভয়েড করছিল, সে চাচ্ছিল না তার সাথে নিজের লাইফকে জড়াতে। সে বলে, আমার সাথে 3 বছর আগে যা হয়েছে, আমার জন্য মানুষের যা ক্ষতি হয়েছে, এটা আর আমি রিপিট করতে চাই না, তাই আমার পিচ্চিকে আমি আর কখনো কষ্ট দিতে পারবো না। তখন সে তাকে বলে, আচ্ছা এইসব আগে বাদ দাও। মেনসুহান বলে, জীবনও কি হ্যান্ডসাম ছেলে দেখোনি, এইভাবে তাকিয়ে আছো। এদিকে পরদিন আমরা সুহানাকে দেখতে পাই যে কিনা অনেকগুলো ফুল নিয়ে আসে মেনসুহানের জন্য। তখন মেনসুহান তাকে বলে, তোমার কাপড় চেঞ্জ করে আসো, আমি তোমাকে মিলিটারি ট্রেনিং দিব। সে বাধ্য হয়ে কাপড়গুলো চেঞ্জ করে আসে। এখানে আমরা মেনসুহানকে দেখতে পাই তাকে 3 মাস একদম লাগাতার কঠিন ট্রেনিং দিতে শুরু করে। সে ট্রেনিংগুলো শেষ করতে বাধ্য হয়, কারণ মেনসুহান তাকে ট্রেনিংগুলো করাচ্ছিল।
করছিল। একদিন ট্রেনিং করতে করতে সে একদম হাঁপিয়ে পড়ে, তাই একটি ব্রেঞ্চের উপর বসে পড়ে। তারা ব্রেঞ্চের উপর বসে গল্প করছিল। সুহানা বলে, আমার কথা যখনই তোমার মনে পড়বে তুমি একটি কাজ করবে, তারাদের দিকে তাকিয়ে থাকবে, তাহলেই তুমি বুঝতে পারবে আমি তোমার কাছেই আছি। যেহেতু আকাশ একটাই, তাই যে জায়গায় থাকি না কেন আমি এই তারাগুলোকে দেখতে পারবো, আর তুমিও এই তারাগুলোকেই দেখতে পারবে। এই তারাগুলো দেখেই আমার কথা মনে করবে। এখানে মেন সুহান আসলে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কারণ সে সুহানাকে হারাতে চায় না, কিন্তু সে কেন সুহানার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল এটাও আমরা বুঝতে পারি না। কিন্তু সুহানা মনে মনে প্ল্যান করে তার স্কুল শেষ হলেই সে সব কিছু বলে দিবে। এখানে আমরা মেন সুহানকে কিছু না বলে তাকে বাসায় পৌঁছে দিতে দেখি। তাকে কাঁধে করে সে বাসায় নিয়ে আসে, তারপর তাকে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে এখান থেকে সে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আর তার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, তুমি আমার পিচ্ছি, তোমাকে আমি কখনোই নিজের থেকে দূর করতে পারবো না, আমার নিজের কাছেও রাখতে পারবো না। ভয় করে যদি আমি তোমাকে হারিয়ে ফেলি। এদিকে আমরা সুহানের বার্থডে দেখতে পাই। সুহানের বার্থডের দিন সে তার দাদির সাথে বার্থডে সেলিব্রেট করছিল, কিন্তু সে মনে মনে ভাবে মেন সুহান কীভাবে আমার বার্থডে বলতে পারে, এটা তো কখনোই সম্ভব না। সে কেন এলো না আমার কাছে? যখন সে বাহিরে বের হয় তখন সে মেন সুহানকে দেখতে পায়, তাই সে নিচে নামার জন্য একদম বেকুল হয়ে পড়ে। নিচে আসার পর সে দেখতে পায় আসলে মেন সুহান তার বার্থডে বলেনি, তাকে একটি ফ্যামিলি ডল গিফট করে, আর সাথে তার মায়ের ভেঙে যাওয়া ডলটিও তাকে ফিরিয়ে দেয়। তখন সুহানা বলে, এই ডলটি তো কখনোই জোড়া লাগানো সম্ভব ছিল না, তাহলে কিভাবে জোড়া লাগালে? তখন মেন সুহান বলে, দেখো, তোমার যদি কোনোদিন কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলবে, তোমার জন্য আমি দুনিয়ার সব কিছুই করতে পারবো। যেই জায়গা থেকে প্রয়োজন ওই জায়গা থেকেই জিনিসপত্র আনতে পারবো। তুমি কি আমাকে বিশ্বাস করো না? তখন সুহানা বলে, অবশ্যই বিশ্বাস করি। সুহানা এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর মেন সুহানকে জড়িয়ে ধরে বলে, তুমি অনেক ভালো, তুমি আমার জন্য যা যা করছো এটা আমার জন্য কেউ করতো না, তোমাকে পেয়ে আমার লাইফ ধন্য। সিন পরিবর্তন হয়, আমরা সুহানাকে দেখতে পাই। তার দাদি তাকে কিছু ফল দিয়ে বলে যে মেন সুহানকে দিয়ে আসতে, তাই সে ফলগুলো নিয়ে মেন সুহানের বাসার দিকে রওনা হয়। বাসায় আসার পর সে জানতে পারে মেন সুহান তো ঘুমিয়ে আছে, তাই সে তার কাছে গিয়ে ফলগুলো রাখার সিদ্ধান্ত নেয়। এখানে আসার পর সে দেখতে পায় মেন সুহান খারাপ স্বপ্ন দেখছিল, তাই তার চোখ মুখ কেমন হয়েছিল। তখন সুহানা তার কপালে হাত দিয়ে তার স্বপ্ন ভাঙানোর চেষ্টা করে। মেন সুহান তার হাত চেপে ধরে, সে হাতে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু ছাড়াতে পারে না। তখনই সে তার কপালে চুমু দিয়ে বসে। আর এখানের সিনটা অনেক রোমান্টিক ছিল, কিন্তু মেন সুহান তো এখানে ঘুমিয়েছিল, তাই সে কোনো কিছুই বলতে পারে না। তারপর সুহানা ধীরে ধীরে এখান থেকে যাওয়ার চেষ্টা করে। সে যখন পিছন ফিরে তাকায় তখনই আমরা দেখতে পাই মেন সুহান আসলে ঘুমিয়েছিল না, সে সজাগ ছিল, কিন্তু সে সুহানার সামনে সরাসরি করতে চায় না। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই আজ সুহানার স্কুল শেষ হয়েছে, আর সে অনেক এক্সাইটেড ছিল। তার স্কুল শেষ হওয়ার পরই সে চলে আসে আর মেন সুহানকে একদম জড়িয়ে ধরে আর বলে, আমি এখন অ্যাডাল্ট হয়েছি, আমার স্কুল শেষ, আমি অনেক অনেক বড়। এই কথা বলে সে অনেক চিৎকার করতে শুরু করে। সুহানা তার বান্ধবীর সাথে কথা বলে, তার বান্ধবীকে সে বলে, খুব তাড়াতাড়ি মেন সুহানের বার্থডে আসতে চলেছে, তাই ওর বার্থডের দিন ওকে আমি প্রপোজ করব। কথা শুনে তার বান্ধবী অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে বেস্ট অফ লাক জানায়। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই আবহাওয়া খুবই খারাপ ছিল। মেন সুহান তাকে নিতে আসে। সুহানা যখন মেন সুহানকে দেখতে পায় তখন সে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে তাকে বলে, চলো, তোমাকে যে কোনোভাবেই সেফ জায়গায় নিয়ে যেতে হবে, আমাদের এখানে অনেক পাহাড়ি ঝড় আসতে চলেছে, তাই এই এলাকাটা বাঁচবে কিনা এটা আমি জানি না। তখন গ্র্যান্ডমা বলে, আমার যত মূল্যবান জিনিসপত্র আছে ওইগুলো আমি নিয়ে আসি আর তুমি সুহানাকে নিয়ে যাও। তাই সে তাকে গাড়ি করে একটি পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে যায়। তাকে সেফলি রাখার পর সে সবাইকে বলে দেয় পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছানোর জন্য, না হয় তারা কেউই বাঁচতে পারবে না। তার কথা অনুযায়ী আমরা সবাইকে দেখতে পাই পাহাড়ের উঁচুর দিকে দৌড়াতে। এখানে সুহানা তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে। সুহানা তার চোখের সামনে তার পুরো গ্রামটিকেই ধ্বংস হতে দেখতে পায়। মেন সুহান তাকে সান্ত্বনা দেয় আর বলে, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে, তুমি প্লিজ আমার জন্য অপেক্ষা করো, আমাকে কিছু মানুষকে সেফলি এখানে নিয়ে আসতে হবে, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। সুহানাকে সে জড়িয়ে ধরে এই কথা বলে তার দাদির কাছে রেখে চলে যায়। এখানে সে একটি দড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করে। তখনই সে দেখতে পায় ওই মেয়েটিকে, যেই মেয়েটি সুহানার ক্ষতি করার চেষ্টা করছিল। তখন সে তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি এটা কখনোই করব না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি বদলে গিয়েছি, আমি মন থেকে সরি বলছি।
তখন সে বলে এখন এইসব কথা বলার সময় নয়, তুমি উপরে যাও। এদিকে আমরা দেখতে পাই সে তার নিজের দড়ি খুলে তাদেরকে সেভ করার চেষ্টা করছিল। আর হুট করেই তার পায়ে কেন জানি না একটি পাথর পড়ে যায়, আর এই পাথরের জন্য সে আর উপরের দিকে উঠতে পারে না। সে যখন কিছু বলবে তখনই আমরা দেখতে পাই একটি পাহাড়ি দল এসে তাকে একদমই এখান থেকে নিয়ে চলে যায়। এখানে সুহানার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সুহানা তো একদম কান্নায় ভেঙে পড়ে, সে কিছু বলতেই পারে না, সে চিৎকার করতে শুরু করে। চিৎকার করতে করতে আমরা দেখতে পাই এক পর্যায়ে তার আওয়াজ ফিরে আসে। চিৎকার করে সুহানা তো তার আওয়াজ ফিরে পেয়েছিল, কিন্তু একমাত্র ফিরে পায়নি তার ভালোবাসার মানুষটাকে। আর ভালোবাসার মানুষ হারানোর কষ্ট সে খুব ভালোভাবেই বুঝতে পারে। তার দাদিকে ধরে সে অনেক বেশি কান্না করে আর বলে আমার সোহানকেই লাগবে। আমি ওকে ওর বার্থডের দিন বলতে চেয়েছিলাম আমি তাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি বলতেই পারিনি যে আমি তাকে ভালোবাসি। সে আমাকে কেন ছেড়ে চলে গেল দাদি, কেন জানি না, সে আমার চোখের সামনে এখনও ভেসে উঠছে। আমি তাকে অনেক বেশি ভালোবাসি, তাকে বলতে পারবো না। তার দেওয়া পুতুলগুলো সে দেখতে শুরু করে আর সে অনেক কান্না করে। এদিকে আমরা দেখতে পাই সোহানের বন্ধু হু চলে আসে আর বলে ভাই আপনাকে অনেক বেশি ভালোবাসতো। আপনি যখন আপনার বার্থডের দিন মনে মনে ভাবছিলেন সে কেন এখনও আমার সাথে দেখা করলো না, ওই দিন আসলে তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। তার বাবা মাকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এই জন্যই মূলত সে আপনার সাথে দেখা করতে দেরিতে আসছিল। কিন্তু ঘটনা হচ্ছে সে আপনার সাথে দেরিতে দেখা করতে আসলেও সে আপনাকে অনেক বেশি ভালোবাসতো, যেটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন। যদি সে আপনাকে ভালো নাই বাসতো তাহলে আপনাকে বাঁচানোর জন্য এমন রিস্ক নিত না। প্লিজ, সে বলেছে যে আপনার যদি কিছু হয় তাহলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। আমি যতদিন বেঁচে আছি আপনার যাতে খেয়াল রাখি। তখন সুহানা বলে তাহলে সে কেন আমাকে ছেড়ে চলে গেল, আমি তাকে খুঁজতে বের হব, আমি তাকে এখনই গিয়ে খুঁজে নিয়ে আসবো, আমি জানি সে বেঁচে আছে। তখন তাকে হু পিছন থেকে ডাক দিয়ে বলে সে আর বেঁচে নেই। আপনি খুব ভালো করেই জানেন এইভাবে পাহাড়ি ডলে কেউ গেলে কখনোই আর ফিরে আসে না। তখন সুহানা বলে যে অবশ্যই ফিরে আসবে, আমার মন বলছে সে এখনও জীবিত আছে। তার লাশ তো আমরা খুঁজে পাইনি, তার বডি যেহেতু আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি তার মানে সে জীবিতই আছে। এখানে আমরা জানতে পারি যে সোহান আর তার বাবার সম্পর্ক অনেক ভালো ছিল, আর তার বাবা মা মারার কারণে সে এইভাবে ডিপ্রেশনে চলে গিয়েছিল। সে একজন সোলজার ছিল, যখন তার বাবা মাকে এসে দেখতে পায় মৃত তখন সে অনেক বেশি কষ্ট পায়। আর তারপর সে সিদ্ধান্ত নেয় আর জবে যাবে না, কারণ এই জবের জন্যই তার বাবা মাকে খেয়ে মারলো বা কীভাবে তার বাবা মায়ের কী হলো সে কোনো কিছুই দেখতে পারেনি। এরপর যখন সুহানার সাথে তার দেখা হয় তারপর থেকেই সে হাসি খুশি থাকতে শুরু করে, আর সে যেন দ্বিতীয় জীবন ফিরে পেয়েছিল। কিন্তু এখনও তার এই অবস্থা হলো। তখন আমাদের এই জন্মদিনের সিন দেখানো হয় যেগুলো সুহানা মনে করছিল। তখন তার বন্ধু তাকে বলে চিন্তার কোনো কারণ নেই, আপনি নিজেকে সামলান, আপনাকে নিজের স্ট্রং হতে হবে। সুহানা স্ট্রং হওয়া তো দূরের কথা, সে কোনো কিছুই ভাবতে পারছিল না সোহান ছাড়া, কারণ তার পুরো দুনিয়া কেন জানি না সোহানকে ঘিরেছিল। সে সোহানকে ছাড়া কিছুই বুঝতে পারতো না। আর সুহানার গ্র্যান্ডমাদার সবসময় তার খেয়াল রাখতো, আর সেও তাকে অনেক বেশি সম্মান করত। আর এখানে আমরা সুহানাকে দেখতে পাই সে অনেক বেশি ভীত ছিল, কিভাবে সে তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনবে। সে তার ভালোবাসার মানুষকে ছাড়া কিভাবে থাকবে, কারণ সেই তো তার সব কিছু করেছিল, তাকে এত ভালোভাবে দেখে শুনে রাখতো, তার প্রত্যেকটি বিষয় সে খুব ভালোভাবেই খেয়াল রাখতো। কিন্তু সে কেন তাকে ছেড়ে চলে গেল, এই বিষয়গুলো সে কেন জানি না মানতে পারছিল না। সুহানা জিওলজিস্ট হতে চায় যাতে সে সোহানকে খুঁজে বের করতে পারে। এখানে তাকে আটকে সে জিজ্ঞাসা করে তুমি তো আর্টিস্ট হতে চেয়েছিলে তাই না? তখন সুহানা বলে না, আমি এখন আর আর্টিস্ট হতে চাই না। তার এত সাহস দেখে সে আর তাকে না করতে পারে না। পরদিন আমরা তাকে দেখতে পাই যে কিনা সোহানের বাবা মায়ের কবরের সামনে যায় আর তাদেরকে গিয়ে বলে আমি জানি না সোহান কবে আর কখন আসতো, কিন্তু এখন যে কোনো ফেস্টিভ্যালে আমি আপনাদের সামনে আসব আপনাদের সাথে গল্প করার জন্য, কারণ আপনাদের কাছে আসলে হয়তো আমি সোহানের কমতিটা ফিল করতে পারবো না। এইভাবেই সে তাদের সামনে এই প্রমিসগুলো করে, আর সাথে সে অনেক কষ্ট পায় সোহানের জন্য। সিন পরিবর্তন হয় 4 বছর পর। এই 4 বছরে সুহানা নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছিল, তাকে দেখে অনেক স্ট্রং মনে হচ্ছিল, যেটা কিনা সোহান ছিল। সোহানের মতো সে বাইক চালাতে শুরু করে, তার মতো ড্রেস আপ করতে শুরু করে। সে অনেকগুলো আর্ট করেছিল আর এই আর্টগুলো একটি ফেস্টিভ্যালে দিয়েছিল। তার প্রত্যেকটি আর্টের মধ্যে সবচেয়ে সুন্দর
আর্ট ছিল মেনসুহানের আর্ট, যেটা কিনা অনেক সুন্দর ছিল। সুহানা এটা এই অনুভব করেছে যে মেনসুহান তাকে জড়িয়ে ধরে আছে, এইভাবেই সে আর্টটি করেছে। এই আর্টটি দেখে সে নিজেকে সান্ত্বনা দিত সব সময়, আর এই আর্টের লেখাগুলোও তার মনে ধরত, কারণ সে এখানে এটাই লিখেছিল যে মেনসুহান, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। সুহানের আওয়াজ সহ সব কিছুই ফিরে এলো, কিন্তু মেনসুহান তার লাইফে ফিরে এলো না। এর চেয়ে কষ্ট তার জীবনে আর কিছুই হতে পারে না। সে সবভাবেই মেনসুহানকে খুঁজতে শুরু করে। এখানে আমরা তার এক বান্ধবীকে দেখতে পাই, যে কিনা তাকে বলে চিন্তার কোনো কারণ নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোকে একটি কথা বলি, আমি রিচার্জের জন্য একটি জায়গায় যাচ্ছি। জায়গাটি আমার জানা মতে অনেক ভালো আর ওই রিভারের সাথে যুক্ত আছে, তাই আমার মনে হচ্ছে ওই জায়গাটিতে তোর যাওয়ার প্রয়োজন আছে। তখন সে বলে আমি অবশ্যই যাব, চল ওই জায়গায়। তারপর আমরা দেখতে পাই সে ওই গ্রামটিতে চলে আসে। গ্রামে আসার পর সে মেনসুহানকে দেখতে পায়। মেনসুহানকে দেখে এখানে তার মনে হতে থাকে হয়তো তার হ্যালুসিনেশন হচ্ছে, তাই সে তেমন আর কথা না বাড়িয়ে একটু আগে যায়। আগে যাওয়ার পর সে সঠিকভাবে বুঝতে পারে যে এটা মেনসুহান, কারণ মেনসুহান যেই চিহ্নটি সবসময় হাতে করতো, এই ছেলেটি সেম চিহ্ন হাতে করে রেখেছিল। এখানে তাকে চুপ থাকার কথা বলা হয়েছিল। মেনসুহান তার দিকে তাকিয়ে হাসতে শুরু করে। তখন আমরা মেনসুহানের সাথে একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম হচ্ছে সেন, আর সে হচ্ছে গ্রাম প্রধানের মেয়ে। এখানে সে এইভাবে মেনসুহানকে হাসতে দেখে অবাক হয়ে যায়, আর সে যে বারবার সুহানার দিকে তাকাচ্ছিল এটাও সে লক্ষ্য করে। এখানে তাকে হাসতে দেখে সে বলে আমি এতদিন পর তোমাকে হাসতে দেখলাম, দীর্ঘ 4 বছর পর তুমি এইভাবে হাসলে। সেন নামের মেয়েটির কথা সুহানা শুনতে পায় আর মনে মনে বলে এই হাসি আমি প্রতিদিনই রাতে স্বপ্নে দেখি। মেনসুহান সুহানাকে সুপের বাটি এগিয়ে দেয়, যেটা দেখে সেন কিছুটা জেলাস ফিল করে। তারপর তার কাজে এসে বসে পড়ে। এখানে আমরা প্রফেসরকে দেখতে পাই, যে কিনা মেনসুহানকে দেখে পরিচিত তার মনে হতে শুরু করে। ছেলেটির কথা জিজ্ঞাসা করলে তখন এখানে গ্রাম প্রধান বলে ছেলেটিকে আজ থেকে 4 বছর আগে আমার মেয়ে খুঁজে পেয়েছিল। ছেলেটি সুস্থ হতে দীর্ঘ 6 মাস সময় নেয়। তারপর তারা একে অপরের প্রেমে পড়ে যায়। খুব তাড়াতাড়ি আমার মেয়ের সাথে তার বিয়ে। এটা শুনে সুহানা মনে মনে ভাবে, ও আচ্ছা, তার মানে এটাই ছিল তোমার হয়তো প্ল্যান, তাই না? খাবার শেষে ধীরে ধীরে সবাই এখান থেকে উঠে চলে যায়। মুরব্বীরা চলে যাওয়ার পর তারা 3 জনই এখানে থেকে যায়। সেন বলে আচ্ছা তাহলে ট্রুথ আর ডেয়ার খেলা যাক। যখন সে বোতলটি ঘুরায়, বোতলটি ঘুরানোর পর আমরা দেখতে পাই সুহানার দিকে বোতলটি দামে। তখন সে তাকে প্রশ্ন করে আচ্ছা বলো তো তোমার লাইফের সবচেয়ে বড় রিগ্রেট কি? তখন সে বলে আমার লাইফে একটাই রিগ্রেট, আমি স্কুলে থাকা অবস্থায় একজনকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু আমি কখনোই তাকে বলতে পারিনি যে আমি তাকে কতটা ভালোবাসি। আমি তাকে তার বার্থডের দিন বলতে চেয়েছিলাম আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তাকে বলার একদিন আগেই আমাদের গ্রামে একটি জ্বর হয়। জ্বরের কবলে পড়ে সে মারা যায়, যার কারণে আজ পর্যন্ত আমি তাকে বলতে পারিনি। আমার আওয়াজ ফিরে এসেছে, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। এদিকে মেনসুহান তার কথাগুলো শুনে কান্না করে আর অনেক বেশি ড্রিঙ্ক করে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক বেশি কষ্ট পাচ্ছে সুহানার জন্য। সেন তখন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, আজ এত ড্রিঙ্ক করছো কেন? তখন সে বলে তোমার এতে প্রবলেম কি? আমার ভালো লাগছে তাই ড্রিঙ্ক করছি। সুহানা এখান থেকে উঠে চলে যায় আর আর্ট করতে শুরু করে। মেনসুহান তার দিকে তাকিয়ে তাকে দেখতে শুরু করে। সেন এসে তাকে জিজ্ঞাসা করে এত রাতে তুমি কি করছো? তখন সে বলে আমি একটি রোম্যান্টিক মুভি দেখেছিলাম। মুভিতে এমন ছিল মেয়েটি তার ছেলেটিকে বলেছিল যখনই তোমার আমার কথা মনে হবে তখন তুমি তারা দেখতে শুরু করবে। এটা শুনে সুহানা বুঝতে পারে যে মেনসুহান তাকে কতটা মিস করছিল। এখানে সেন বলে আচ্ছা তাহলে মুভির নামটি আমাকে বলে দাও, আমিও দেখব। তখন সে বলে মুভির নাম আমার মনে নেই, তাহলে আমি তোমাকে কিভাবে বলবো মুভির নাম? যখন সুহানা রাতে ঘুমিয়েছিল তখন মেনসুহান তার কাছে যায় আর গিয়ে বলে দেখো সুহানা, তোমার থেকে দূরে থাকতে তো আমারও ভালো লাগছে না, কিন্তু কি করব, কিছু করার নেই, আমার হাত পা সব বাঁধা। আমি আসলে এখানে এই মেয়রের তদন্ত করার জন্যই এসেছি। এই মেয়র মূলত আমার বাবা মাকে খুন করিয়েছে, তাই তার রহস্য উন্মোচন করার পরই আমি তোমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করার প্ল্যানিং করছি। আর তোমাকে নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। তোমাকে প্রোটেক্ট করার জন্যই আমি তোমার থেকে দূরত্ব বজায় রেখেছি। পরের সিনে আমরা দেখতে পাই পুলিশ এখানে চলে আসে আর মেয়রকে ধরার জন্য চারদিক থেকে প্ল্যান করতে শুরু করে। মেয়র আর মেয়রের মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছিল
তখনই এখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে তাদেরকে ধরার কারণে আমরা এখানে সেনকে দেখতে পাই, যে কিনা সুহানার কাছে দৌড়াতে শুরু করে। আসলে সে চাচ্ছিল সুহানার ক্ষতি করার জন্য বা এখান থেকে পালানোর জন্য। মেনসুহান তার পিছনে আসতে আসতেই সে সুহানার গলায় ছুরি ধরে বসে আর বলে যে যে কোনো বিনিময়ে সে সুহানাকে শেষ করে ফেলবে, সুহানাকে ছাড়বে না। তখন মেনসুহান বলে, তুমি কি চাও? তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, এখান থেকে যেতেও দিব, কিন্তু তুমি সুহানাকে ছেড়ে দাও। কিন্তু সে বলে, সুহানাকে আমি ছাড়তে পারবো না। ওকে ছেড়ে দিলে হবে কিভাবে? আমি ওকে ছাড়বো না। তোমার ভালোবাসা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। এই মেয়েকেই তুমি ভালোবাসো, তাই না? এই মেয়েকে আমি কখনোই ছাড়বো না। তখনই আমরা দেখতে পাই কিছুটা টেকনিক কাটিয়ে সুহানা তার থেকে দূরে চলে আসে। তখনই এক পুলিশ অফিসার সেনকে গুলি করে মেরে দেয়। এদিকে আমরা মেনসুহান আর সুহানাকে দেখতে পাই। তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। সুহানা তো মেনসুহানকে ছাড়তেই চাচ্ছিল না, কারণ সে অনেক বছর পর তাকে পেয়েছিল আর ভাবছিল যদি আমি তাকে আবারও হারিয়ে ফেলি। তখন মেনসুহান বলে, সরি, আসলে ওই সময় আমি মিশনে ছিলাম, তাই তোমার সাথে কিছুই করতে পারিনি, তোমাকে বলতেও পারিনি যে আমি তোমার মেনসুহান। একথা বলে সে তাকে কিস করতে শুরু করে। এদিকে আমরা সুহানাকে অনেক খুশি দেখতে পাই, কারণ সে অনেক বছর পর মেনসুহানকে খুঁজে পেয়েছিল। সে বলে, 4 বছর লেগেছে তোমাকে খুঁজতে। তখন সে বলে, আমার বাবা মায়ের মৃত্যুর রহস্য খোঁজার জন্যই আমি মূলত এখানে এসেছিলাম। এটা আমার প্ল্যান ছিল। প্রথমে তো এটা প্ল্যান ছিল না, তারপর আমি এটা প্ল্যান করেছি। তারপর সে সুহানাকে বলে, আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যাক। সুহানাকে কোলে উঠাতে দেখে সুহানা বুঝতে পারে যে মেনসুহান আগের মতোই আছে, তার কোনো পরিবর্তন হয়নি। সে এখনও সুহানাকে অতটাই ভালোবাসে যতটা আগে বাসত। বাসায় আনার পর তাকে পানি খাওয়ায়, তাকে বলে, চিন্তার কোনো কারণ নেই, এখন আমি আছি, সবসময় তোমার প্রোটেক্ট করব। তারপরের সিনেই আমরা দেখতে পাই সুহানা মেনসুহানকে নিয়ে তার বাবা মায়ের খবরের কাছে যায় আর গিয়ে বলে, 4 বছর আগে আমি ওনাদের প্রমিস করেছিলাম যে তোমাকে যে কোনো বিনিময়ে আমি ফিরিয়ে নিয়ে আসব, আর 4 বছর ধরে আমি প্রত্যেকটি প্রোগ্রামেই তাদেরকে দেখতে আসি। তখন মেনসুহান তার বাবা মায়ের কবরের সামনে কান্না করতে শুরু করে, বলে, আমি তোমাদেরকে অনেক মিস করেছি। 4 বছর যাবৎ আমি তোমাদের দেখতে আসতে পারিনি। এর পিছনে একটাই রহস্য, যাতে আমি তোমাদের মৃত্যুর রহস্য খুঁজে বের করতে পারি। প্লিজ বাবা মা, আমাকে ক্ষমা করে দিও। মেনসুহানের কান্না দেখে সুহানাও অনেক কান্না করে, কারণ তার একদমই ভালো লাগছিল না মেনসুহান এইভাবে তার বাবা মায়ের কবরের সামনে কান্না করছিল। তারপর সে হাত দিয়ে তার বাবা মায়ের কবর মুছে সুহানাকে নিয়ে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়, আমরা দুইজনকে একই বেডে দেখতে পাই। তারা একই বেডে একই সাথে শুয়েছিল। তখন মেনসুহান বলে, আমার লাইফের সবচেয়ে সুন্দর পার্সন তুমি, তোমাকে পাওয়ার পর থেকেই আমার লাইফ এত সুন্দর হয়েছে। এই কথা বলে সে তাকে কিস করে বসে। তারপর সে তাকে একটি বক্স বের করে দিয়ে বলে, আমি তোমার থেকে যতদিন দূরে ছিলাম ততদিন আমি একটি করে তারা বানিয়েছি, আর এতগুলো তারা আমি তোমার জন্য জমা করে রেখেছি। এখানে তুমি গুনলেই বুঝতে পারবে আমি তোমাকে কতদিন দেখতে পাইনি। যখন আমি তোমাকে প্রথম দিন দেখেছিলাম তখনই আমি তোমার প্রেমে পড়ে যাই, কিন্তু আমি চাইনি আমার এই অগোছালো লাইফের সাথে তোমাকে জড়াতে। কিন্তু হ্যাঁ, এখন আমার লাইফ মোটামুটি গোছালো আছে। আমি এখন চাই তুমি আমার ওয়াইফ হও। তুমি কি আমার সাথে সারা জীবন কাটাতে চাও? তখন সে অনেক বেশি রেগে যায় আর খুশিতে কান্নাও করে দেয়। রাগার কারণ ছিল এতদিন পর সে তার ভালোবাসার কথা তাকে বলে, এত সময় লেগে গেল তোমার এই কথাগুলো বলতে যে তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে অনেক দিন যাবতই ভালোবাসি, আমি তো বলে দিয়েছি, কিন্তু তুমি আমাকে কখনোই বলনি তুমি আমাকে ভালোবাসো। এই কথা বলে সে তার সাথে দুষ্টামি করতে শুরু করে, আর তাদের মধ্যে অনেক রোমান্টিক একটি সিন তৈরি হয়ে যায়। এর মধ্যে দিয়ে আমাদের এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কাছে কেমন লেগেছে জানি না, কিন্তু স্পেশালি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই সিম্পল ড্রামাগুলোই কেন জানি না আমার অনেক বেশি ভালো লাগে।